আমরা আগের লেকচারে এয়ার দেশের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেছি। এয়ার দেশের ওপর এই দ্বিতীয় লেকচারে আমরা তার পদ্ধতি তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমি এবার প্রেজেন্ট করছি। বা শেয়ার স্ক্রিন করছি। এই দ্বিতীয় লেকচারে আমরা মার্কসিস্ট মেথোডোলজি নিয়ে আলোচনা করব। মেথোডোলজি অর্থ হলো লজিক অফ ডুইং রিসার্চ। লজিক অর্থাৎ যুক্তি, কিভাবে গবেষণা করা উচিত। এয়ার দেশাই ভারতীয় সমাজতত্ত্বে মার্ক্সীয় পদ্ধতি তত্ত্ব ব্যবহার করেছেন। তার যে এসে রেলিভেন্স অফ দ্য মার্কসিস্ট অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটিতে দেশাই বলেছেন কেন ভারতীয় সমাজ অধ্যয়নের ব্যাপারে মার্কসিস্ট মেথডকে ব্যবহার করা হবে। এই যে প্রবন্ধটি, সেটি দেশাইয়ের প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটির অন্যতম প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে এয়ার দেশাইয়ের রেলিভেন্স অফ দ্য মার্কসিস্ট মেথড টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান সোসাইটি। প্রতি বছর যখন অল ইন্ডিয়া সোশ্যালজিক্যাল কনফারেন্সের অধিবেশন বসে, তখন প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হয় এবং সেখানে প্রেসিডেন্ট নিজের একটা বক্তব্য রাখেন। এয়ার দেশাইও তেমনি তার এই লেখার মাধ্যমে তিনি তার বক্তব্য রেখেছিলেন। এয়ার দেশাই দেখান যে ভারতের সামাজিক পরিবর্তন ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে সমাজ ছিল আর তারপরে যে সমাজ, তার মধ্যে অনেক তফাৎ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের ভারত দ্বিখণ্ডিত হয়েছে। 2021 সালে আমরা ভারতের স্বাধীনতার 75 বছর পালন করছি। এবছরেও কিন্তু ভারত ভাগেরও 75 বছর, তা মনে রাখার দরকার। স্বাধীন হওয়ার পর আমরা দেখি যে প্রচুর 500-র ওপর স্বাধীন রাজ্য ছিল ভারতে। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে তারা ছিল, কিন্তু তাদের অস্তিত্ব লোপ পায়নি। এই রাজ্যগুলোর দেশজ শাসন চালু ছিল। দেশজ যে রাজাদের
শাসন চালু ছিল। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল ভারত ভূখণ্ডে যেসব রাজ্য পড়েছিল তাদেরকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেন। এরপরেই হচ্ছে ফরমেশন অফ ইন্ডিয়ান ইউনিয়ন। ব্রিটিশ ভারত এবং এই প্রিন্সলি স্টেটগুলি মিলিয়ে ইন্ডিয়ান ইউনিয়ন তৈরি হয়। ভারতের যে অখণ্ড ভারত যেটা সেটা তৈরি হয় এবং তারপরেই ভারতীয় সংবিধান তৈরি হয়। এরপরে আমরা দেখি যে ভারতকে অনেকগুলো প্রদেশে ভাগ করা হয় এবং প্রত্যেকটা একটা করে রাজ্য বলা হয়। এই রাজ্যগুলি অনেকেই পশ্চাৎপদ ছিল, কিন্তু তারা নিজেদের উন্নয়নের জন্য সচেষ্টও ছিল। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনের মাধ্যমে তারা নিজেদের উন্নয়ন করার চেষ্টা করেছিল। সর্বোপরি কেন্দ্রীয় সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতের সমাজের উন্নতি করার চেষ্টা করেছিল। নেহরুর সময় থেকে যে অর্থনীতি চালু হয়েছিল সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, যা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে তৈরি হয়। সেজন্যই দেশাই বলেছিলেন যেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান গুলো ক্যাপিটালিস্ট প্ল্যানিং এর একটা ইন্ডিকেটর। তো আমরা দেখি যে উচ্চশিক্ষায় প্রভূত উন্নতি হয়, সমাজ বিজ্ঞানে ট্রেন ম্যান পাওয়ার আমরা দেখতে পাই, গবেষণার প্রচুর টাকা পাওয়া যাচ্ছিল, সমাজবিজ্ঞানের নানা দিকে আলোচনা হয়েছে, জাত, পরিবার, শিডিউল ট্রাইব, ইলেকশনস এবং ফিল্ড ওয়ার্কের ভিত্তিতে মাইক্রো স্টাডিজ, ক্ষুদ্র ক্ষুদ্র গবেষণা, হাজার হাজার গবেষণা এরকম হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এমার্জেন্স অফ নলেজ ফ্যাক্টরি, অর্থাৎ জ্ঞানের কারখানা। নলেজ ফ্যাক্টরি হয়েছে কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রচুর শিক্ষিত যুবক যুবতী তৈরি করেছিল। ওই জন্যেই দেশাই বলছেন যে নলেজ ফ্যাক্টরি তৈরি হয়েছে এবং তারপরে যে গবেষণা, প্রচুর গবেষণা হচ্ছিল, এই থেকেই একটা নলেজ ফ্যাক্টরি ধারণাটা আসে। কিন্তু এইবার দেশাই সমাজতত্ত্বের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। বলছেন যে গ্রোয়িং ফিলিং অফ আনইজ অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ দ্য পারসুট অফ সোশিওলজি। সমাজতত্ত্ব কোন দিকে যাবে সেই নিয়ে প্রচুর অস্বস্তি। অনেক অনেকেই যে সমাজতত্ত্বের যে চিন্তাভাবনা যেগুলো প্রচলিত ছিল সেগুলো এখন অনেকেই সেগুলোকে খুব একটা নিচ্ছেন না। অনেক থিওরিটিক্যাল মডেল তৈরি হলো, কিন্তু সেগুলোর কতটা উপযোগিতা সেটা নিয়ে সন্দেহ আছে। অনেক গবেষণা পদ্ধতি তার কতটা উপযোগিতা আছে সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। সমাজতাত্ত্বিক শিক্ষা এবং গবেষণা এখনো কলোনিয়াল মোল্ডে চলছে, অর্থাৎ ঔপনিবেশিক ভাবেই চলছে। ভারতীয় সমাজতত্ত্ববিদরা নিজেদের সমাজতাত্ত্বিক পরম্পরা সম্পর্কে তারা তাদের পরিচয় নেই বা তারা সে সম্পর্কে সচেতন নয়।
সমাজতত্ত্বে আমরা দেখেছি যে মানবিকতার অভাব রয়েছে। অতিমাত্রায় বৈজ্ঞানিক যে গবেষণা হচ্ছে কিন্তু মানবিকতার অভাব রয়েছে। শুধু তাই নয়, সমাজতত্ত্ব সমাজ নিয়ে ভাবছে না। এটা বিজ্ঞান ঠিকই কিন্তু সমাজ নিয়ে ভাবছে না। Sociology is at present a science without a social concern. ভারতীয় সমাজতত্ত্বজ্ঞদের একটা ক্যাপটিভ মাইন্ড আছে। আমরা শুধুমাত্র পাশ্চাত্য সমাজতত্ত্ববিদদেরই অনুসরণ করছি। এই জন্যই তিনি বলছেন, "Sociology is India a discipline of borrowed foreign concepts and methods." সমাজতত্ত্ব, ভারতীয় সমাজতত্ত্ব বিদেশ থেকেই আমরা সবকিছু আমদানি করছি। ধারণা, পদ্ধতি ইত্যাদি। এবং আমরা এমন ধরনের কাজ করছি যেগুলো পাশ্চাত্যের লোকেরা তাদের আ গ্রহণ করছে কিন্তু আমাদের দেশের যে প্রয়োজন সেটা নিয়ে আমরা ভাবছি না। এবং আমরা কিছু restricted segmentary perspectives অর্থাৎ আ কিছু প্রেক্ষিত যেগুলো একেবারেই আংশিক, সেগুলো সেই ধরনের প্রেক্ষিত নিয়ে আমরা ভাবছি। আমরা লজিক্যাল অ্যাক্রোব্যাটিক্স করছি। লজিক্যাল অ্যাক্রোব্যাটিক্স হচ্ছে আমরা যুক্তির জাল বুনছি এবং খুব ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করছি। নিজেদেরকে বিশাল পণ্ডিত বলে প্রচার করছি। কিন্তু আমাদের চিন্তাভাবনা মধ্যে অন্তঃসার শূন্যতা রয়েছে। ভারতীয় সমাজতত্ত্ববিদরা তাদের নিজেদের দেশের লোকেদের যে কি প্রয়োজন সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করে না। এবং সেই জন্যেই কিন্তু ভারতীয় সমাজতত্ত্বকে নীতি নির্ধারকরা এবং সাধারণ মানুষের ক্ষেত্রে তারা খুব একটা গ্রহণযোগ্য নয়। ভারতীয় সমাজতত্ত্ববিদরা প্রকাশ্যে তারা ভ্যালু ফ্রি সোশিওলজি অর্থাৎ মূল্যবোধ বর্জিত সমাজতত্ত্বের কথা বলে। কিন্তু আসলে তারা নীতি নির্ধারকদের যে ব্যক্তিগত মূল্যবোধ সেই নিয়েই তারা সেগুলোই তাদের পথের দিশা হয়ে দাঁড়িয়েছে। তারা ভারতীয় সমাজতত্ত্ববিদরা সমাজ সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করে কিন্তু সেটা ইতিহাস বর্জিত। অ্যাহিস্টোরিক্যাল অ্যাপ্রোচ টু সোশ্যাল চেঞ্জ। ভারতীয় সমাজতত্ত্ববিদরা তৃতীয় বিশ্বের যে পরিবর্তন চলছে সেইটা সেটাকে ঠিক মতন বোঝার ব্যাপারে তারা তৈরি নয়। ভারতীয় সমাজতত্ত্ববিদরা খুব ছোটখাটো বৃহৎ সমাজ থেকে ছিঁড়ে নিয়ে কি আ ছোটখাটো জায়গার কাজের নিয়েই তারা সন্তুষ্ট। এবং এই জন্যেই ভারতীয় সমাজতত্ত্ববিদদের যে কাজ তার বৈজ্ঞানিক মূল্য খুবই কম। এবং এয়ার দেশে বলছেন যে ভারতীয় সমাজতত্ত্ববিদরা নিজেদেরকে সবসময় নিজেদের খুব জ্ঞানী গুণী মনে করেন। এই যে আত্ম এই যে আত্মসন্তুষ্টি বা নার্সিসিজম সেটা কিন্তু তাদের বর্জন করা উচিত। এবং তিনি আরো বলেন সমাজ যে ইন্ডিয়ান সোশিওলজিস্ট আর স্ট্যাটাস কোইস্ট ইন দেয়ার অ্যাপ্রোচ। তারা স্থিতাবস্থাকেই মেনে নিয়েছেন। তাদের গুরু হচ্ছেন ট্যালকট প্যারসাস, রবার্ট মার্টন বা রাডক্লিফ ব্রাউনের মতন যে আ রক্ষণশীল সমাজতত্ত্ববিদরা। এখনো ডমিন্যান্ট অ্যাপ্রোচ যেটা মূলত নন মার্কসিস্ট। ফাংশনালিজমের কিছু সীমাবদ্ধতা রয়েছে সেটা আমরা জানি। এবং সেটার জন্যে সেই সীমাবদ্ধতা কাটানোর জন্যে ভারতীয় সমাজতত্ত্ববিদরা অন্য নন মার্কসিস্ট অ্যাপ্রোচ দেখছেন যেমন ফেনোমেনোলজি, এথনোমেথোডোলজি। এবার দেখা যাক যে বেসিক টাস্ক গুলো কি? বেসিক টাস্ক ফেসিং ইন্ডিয়ান সোশিওলজি। এর দেশে বলছেন প্রথমত আমাদের ভারতীয় সমাজতত্ত্বের একটা
রেলিভেন্ট অ্যাপ্রোচ, যে যে কাজটা ঠিক মতন, যে প্রেক্ষিতটা ভারতীয় সমাজকে ঠিক মতন বুঝতে সাহায্য করবে, এই ধরনের একটি প্রেক্ষিতকে আমরা খুঁজে বার করতে হবে। এমন একটা প্রেক্ষিত এমন একটা প্রেক্ষিত নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা ভারতীয় সমাজে অধ্যয়ন করতে গেলে যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো তুলবে। এমন একটা অ্যাপ্রোচের কথা আমাদের বলতে হবে, ধরতে হবে, যেটা ভারতীয় সমাজের বিশেষ গঠনগুলো গঠনের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরতে পারে। এমন একটা অ্যাপ্রোচ যেটা ভারতীয় রাষ্ট্রের যে কাজগুলো, সেগুলোকে কিভাবে ভারতীয় সমাজের ওপর তার প্রভাবটা কি পড়ছে, সেটাকে ঠিক মতন মূল্যায়ন করতে পারবে। এমন একটা অ্যাপ্রোচ যেটা আমাদের সামাজিক পরিবর্তনকে অধ্যয়ন করতে সাহায্য করবে। এরকম একটা অ্যাপ্রোচ হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ। এটাই হচ্ছে নেয়ার দেশাইয়ের মূল বক্তব্য। এর বৈশিষ্ট্যটা কি? এক হচ্ছে প্রথম, ইনিশিয়েট ইনভেস্টিগেশনস ইনটু প্রাইমারি হিউম্যান অ্যাক্টিভিটি। প্রাথমিক মানুষের যে ক্রিয়া, সেটা তদন্ত করবে। এটা কি? সেটা হচ্ছে প্রোডাকশন। এবং প্রোডাকশন অর্থাৎ উৎপাদন, এবং উৎপাদনের সঙ্গে যেটা আছে টেকনো ইকোনমিক ডিভিশন অফ লেবার ইনভলভড ইন অপারেটিং ইনস্ট্রুমেন্টস অফ প্রোডাকশন। টেকনো ইকোনমিক ডিভিশন অফ লেবার অর্থাৎ যে প্রযুক্তিগত এবং অর্থনীতির ভিত্তিতে যে শ্রমবিভাজন রয়েছে, এবং উৎপাদনের সঙ্গে যে সামাজিক সম্পর্ক, যেটা যাকে বলে, বা যাকে বলছে প্রপার্টি রিলেশন অর্থাৎ সম্পত্তি। একটা উৎপাদন ব্যবস্থার মালিক কে? কে কে কার সম্পত্তি এটা? জমি বা কার সম্পত্তি? কারখানাই বা কার সম্পত্তি? এবং শেষে যেটা কথা বলছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম্প্রিহেনশন অফ সোশ্যাল সায়েন্স ইন এ কম্প্রিহেনসিভ ম্যানার, দ্যাট ইজ ইন টোটালিটি। অর্থাৎ সমাজতত্ত্ব, সমাজবিজ্ঞানকে একটা সমগ্রভাবে দেখা। আমাদের দেখি আমরা প্রাইমারি যে উৎপাদনের ক্ষেত্রে প্রাইমারি সেক্টর কি? সেটা হচ্ছে কৃষি, এগ্রিকালচার। দেখো, এখানে আমরা এগ্রিকালচারের একটা উদাহরণ দিয়েছি, যে তামিলনাড়ুতে যে ধান ধান মাঠ। সেকেন্ডারি সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রি। এখানে একটা আমরা দেখছি উলসবার্গ জার্মানিতে যে ফোক্সওয়াগনের কোম্পানির কারখানা। আমরা দেখছি যে মানুষ কিভাবে উৎপাদন করছে এখানে, সেটাই আমরা দেখিয়েছি। দেখো, এখানে অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন হচ্ছে, দুজন দুটো ভিন্ন কাজ করছে, শ্রম বিভাজন। এখানে আমরা শ্রমিকদের একটা ছবি দিয়েছি। এই উৎপাদনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক রয়েছে। যেমন আমরা একটা এই বাণিজ্য পথের ছবি দিয়েছি। এটা মানকরের একটা মন্দিরের থেকে তোলা। কয়েনগুলো, কয়েন অর্থাৎ মুদ্রা, অর্থনীতির একটা সূচক। ধরো স্বর্ণ মুদ্রা থাকলে বোঝা যাবে যে অর্থনীতি বেশ সমৃদ্ধশালী। তাহলে মার্কসিস্ট অ্যাপ্রোচের ফোকাসটা কি? হচ্ছে টাইপ অফ প্রপার্টি রিলেশনস প্রিভ্যালেন্ট ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতে কি ধরনের
সম্পত্তি সম্পর্ক রয়েছে এবং এইটাই কিন্তু ভারতের যে সামাজিক পরিবর্তনে সবচেয়ে কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানেই আমরা শেষ করছি। এর পরের লেকচারে আমরা ভারতীয় জাতীয়তাবাদের ওপর আলোচনা শুরু করব।